অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত। তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যায় পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনায়। স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে আজ আছেন বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আব্দুস শাকুর খান। আমাদের আজকের আলোচনার বিষয় বায়ু দূষণে ফুসফুসের যত রোগ ও প্রতিকার। দর্শক, আপনাদেরও সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেবার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। গেল 25 সেপ্টেম্বর ফুসফুস দিবস পালিত হয়েছে এবং নির্মল বাতাস ও সবার জন্য সুস্থ ফুসফুস। একটু জানতে চাই যে ফুসফুসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আসলে কি? প্রথম কথা যদি বলা হয় ফুসফুসের জন্য গুরুত্বপূর্ণ জিনিস আসলে ফুসফুস। এখন আছেন যে কোন পরিস্থিতিকে বলা হয় ফুসফুসের জন্য গুরুত্বপূর্ণ, সেটা অবশ্যই যদি বলেন তাহলে হচ্ছে এয়ার, বাতাস। কারণ আমাদের ফুসফুস এই শরীরের প্রয়োজনীয় যে 5টা অতি গুরুত্বপূর্ণ অঙ্গ আছে তার মধ্যে ফুসফুস একটি, এবং এইটাই সরাসরি বাতাসের সাথে সংশ্লিষ্ট। এখন এই বাতাস বা বায়ু যেটা বলি, এই বায়ু দূষণের সাথে এর রোগ অসুখ বিসুখের সম্পর্ক আছে। আবার স্বাস্থ্যকর বায়ু হলে সেটা সুস্থ থাকার একটা ব্যবস্থা আছে। তো ন্যাচারালি সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কোনো আইটেম বলেন সেটা বাতাস। সে কারণে কি এবার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে এরকম? রাইট। আমরা 2018 সাল থেকে বিশ্ব ফুসফুস দিবস পালন করা হয় আন্তর্জাতিকভাবে, এবং বাংলাদেশ লাং ফাউন্ডেশন আমরা এখানে বাংলাদেশের একমাত্র সিগনেটরি। আমরা প্রতি বছর সেই 18 সাল থেকে 25শে সেপ্টেম্বর বিশ্ব ফুসফুস দিবস পালন করি। প্রতিবারের যে প্রতিপাদ্য বিষয়টা ভ্যারি করে। তো এবারের বিষয়টা ছিল, আপনারা জানেন, আমরা সবাই জানি যে পলিউশন, এয়ার পলিউশন বিশেষ করে মারাত্মক ক্ষতি করছে। এবারের প্রতিপাদ্য ছিল ক্লিন এয়ার অ্যান্ড হেলদি লাং ফর অল। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে সুন্দর বাতাস, নির্মল বাতাস, সুস্থ ফুসফুস, এটা আবার সবার জন্য। আমার মনে হয় বিষয়টাকে গুরুত্ব নিয়ে এবারে স্লোগানটা ছিল। আপনি সবার জন্য যখন বললেনই, একটু শিশুদের বিষয় আসতে চাই। শিশুদের উপর বায়ু দূষণের আসলে প্রভাবটা কেমন হতে পারে? এবং নবজাতক থেকে শুরু করে আমি যদি স্কুল কিশোর বয়স পর্যন্ত ধরি। আমরা অত্যন্ত লাকি, বিধাতা আমাদের জন্মের সময় বেশিরভাগ ক্ষেত্রে সুস্থ ফুসফুস দিয়ে জন্মগ্রহণ করান। তো এই জন্মের ব্যবস্থার পর থেকেই আমরা কিন্তু বাতাসের সংস্পর্শে আসি। এখানে আমরা বলি যে গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী কোনটা। আপনি জানেন যে একটা শিশু জন্মগ্রহণের পর থেকে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত পরবর্তীতে কিন্তু লাঙের ডেভেলপমেন্ট হয়, এবং তারপরে লাঙের যে ডিফেন্স বা প্রতিরক্ষা, এটাও প্রাপ্ত হতে তার একটা সময় পার হয়। তার মানে একটা বড় সময় থাকে শিশুর, যে সময়টা ফুসফুসটা একটু দুর্বল থাকে প্রতিরক্ষার দিক থেকে। ন্যাচারালি বায়ু দূষণ যদি হয়, সেটা ঘরের বায়ু দূষণ হোক, বাহিরের হোক, দূষণের সাথে সংক্রমণ সবই কিন্তু শিশুরা বেশি ঝুঁকিতে থাকে। এই সুযোগে আরেকটু বলবো, আপনি এক প্রান্ত বলেছেন শিশু, আমি আর এক প্রান্ত বলি, যারা আমরা বয়স্ক আছি তাদের জন্য ফুসফুস দুর্বল থাকে এবং বায়ু দূষণ তাদের উপর ক্ষতিকর প্রভাবটা বেশি ফেলে। আচ্ছা, বায়ু দূষণ আমি যদি বলি, আপনি বাসা বাড়ি থেকে শুরু করে বাইরে, এক্ষেত্রে ইট ভাটার ধোঁয়া হতে পারে, যানবাহনের ধোঁয়া হতে পারে, এমনকি রান্নাঘরে যে খড়ির চুলা দিয়ে রান্না করে সেই ধোঁয়াও হতে পারে। আসলে কি কি বায়ু দূষণের সাথে কি কি সম্পৃক্ত? জি, আপনি সুন্দরভাবে বলেছেন, একটা বাহিরের আর একটা ভিতরের। আমি প্রথমে কিন্তু নিজেকে দিয়ে শুরু করতে চাই। অর্থাৎ আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের বাসস্থানে থাকি। বাসস্থানে প্রতিদিনই আমরা খাবার খাই। আমাদের মায়েরা অথবা অন্য সাহায্যকারী যারাই থাকুক রান্না করেন। এই রান্নার ক্ষেত্রে কিভাবে রান্না করা হয়, এটা যদি বায়োমাস হয়, অর্থাৎ লাকড়ির চুলা হয়, সেখান থেকে যে ধোঁয়াটা নির্গত হয়, এটা পরীক্ষায় প্রমাণিত, সেটা কিন্তু ফুসফুসের সরাসরি ক্ষতি করে, দীর্ঘমেয়াদী অসুখ তৈরি করে। আবার আমি যদি মশক নিধনের জন্য এমন কোনো কয়েল ব্যবহার করি অথবা ধোঁয়া জাতীয়, ধূপ জাতীয় ব্যবহার করি, সেটাও কিন্তু ভিতরের দূষণ করে, প্রকৃত অর্থে দূষণ করে, সেটা ক্ষতি করে। বাসার পরিবেশটা যদি আমি এলোমেলো রাখি, অগোছালো রাখি, নোংরা রাখি, আলো বাতাস কম থাকে, সেটাও আমার জন্য ক্ষতি করবে। আরেকটা জিনিস হচ্ছে বাহিরের। আপনি ইটের ভাটা বললেন, গাড়ির কথা বললেন, কলকারখানার কথা বলবেন, অথবা কনস্ট্রাকশনে যে বিধিমালা মানা উচিত সেটা না মানার কারণে হোক, যে দূষণটা হয় সেটা বাহিরের দূষণ। আমরা প্রত্যেকেই আমাদের জীবিকার কারণে, পড়াশোনার কারণে, যে কোনো কারণে আমরা বাইরে যাচ্ছি, তাহলে বাইরে যে আমরা বাহিরের দূষণের শিকার হচ্ছি, আর ভিতরে আমার ঘরের দূষণ। সেই ক্ষেত্রে ঘরের পরিবেশটা ঠিক করা আমার কাছে প্রথম ইম্পর্টেন্ট থিং, প্রায়োরিটি। আর সেকেন্ড হচ্ছে বাহিরের ব্যাপারে সোচ্চার হওয়া এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।
এক্ষেত্রে কয়েল এবং আমি যদি অ্যারোসলের কথা বলি, এই যে বর্ষাকাল মশা, অনেকেই মশারি না টানিয়ে দেখা যাচ্ছে কয়েল অথবা অ্যারোসল ব্যবহার করছে। এই অ্যারোসল কি ক্ষতিকর না? আমি একটা কথা বলবো, বাতাসে আমরা যেগুলো দেই, আমরা রিস্ক অ্যান্ড বেনিফিট দুটো জিনিস সবসময় চিন্তা করি ওষুধের ক্ষেত্রেও। ধরেন এই মুহূর্তে মশা আমার জন্য প্রবলেম, ডেঙ্গু হচ্ছে, আমি সতর্ক হব, সেই জন্য চেষ্টা করব মশারি এটার ব্যবহার বাড়ানো, অথবা বাড়ির মধ্যে এমন কিছু ব্যবহার করা যেটা আমাকে স্বল্প সময়ের জন্য নিজের প্রতিরক্ষা, যেমন মাস্ক ব্যবহার করব সেই সময়টা, পরবর্তীতে একটু খোলামেলা বাতাস আসার ব্যবস্থা করব, অথবা মসকিউটো নেট ব্যবহার করব। এটা সকলের জন্য প্রযোজ্য না, পারবে না, অর্থনৈতিক ব্যবস্থা একটা আছে। চেষ্টা করব এটাও খেয়াল রাখার যে আমি মশক নিধন করতে যেয়ে আমি ফুসফুসের ক্ষতি করছি কিনা। আচ্ছা, ফুসফুসে মানে ফুসফুস কি কি ধরনের রোগে আক্রান্ত হয় সেটি একটু জেনে নেব, এবং এটি কি শুধুমাত্রই বায়ুর কারণে হয়? না, প্রথম কথা হলো যে ফুসফুসের অসুখটা হচ্ছে মোটা দাগে দুই রকম। হ্যাঁ, একরকম হচ্ছে ওটা শ্বাসনালীর অসুখ, আর একটা হচ্ছে ফুসফুসের অসুখ। আর আরেকটা মোটা দাগে ভাগ করা হয় ইনফেকশাস অর্থাৎ জীবাণু ঘটিত অসুখ, আর একটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ, মানে নন ইনফেকশাস, কোনো ইনফেকশন ছাড়া। এইগুলোর জন্য অনেকাংশে বায়ু দূষণ সহায়ক হিসেবে কাজ করে, কিন্তু জীবাণুর ক্ষেত্রে বায়ু দূষণ কাজ করে, জীবাণু বেশি হবে দূষণে। আরেকটা জিনিস, জীবাণু তো জীবাণুই, যেমন টিউবারকুলোসিস একটা জীবাণু দিয়ে হয়, নিউমোনিয়া জীবাণু দিয়ে হয়, সেটা জীবাণু। আর নন কমিউনিকেবল ডিজিজ যেটা, ধরেন যে স্মোক করছে, যে ইটভাটায় কাজ করছে, কারখানায় কাজ করছে, পরবর্তীতে সিওপিডি নামে দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট হয়, ক্যান্সার, এগুলো সম্মিলিত ফল। আরেকটা হচ্ছে অ্যাজমা, সারা পৃথিবীতে আছে, এটা সেগমেন্ট অনুযায়ী যদি বলেন প্রত্যেক দেশে আছে, উন্নত বিশ্বেও আছে। যত অনুন্নত আমরা ডেভেলপিং কান্ট্রি, আমাদের দেশে এটা বেশি আছে, কারণ এয়ার সেফটি বলেন, ইন্ডাস্ট্রিয়াল সেফটি বলেন, এই সমস্ত ক্ষেত্রে হয়তো আইন করা আছে, প্রয়োগটা কম, আর জনগোষ্ঠী, অর্থনীতি, এগুলোও কারণ। তো আপনি যেটা বললেন বায়ু দূষণ, ইয়েস, বায়ু দূষণ একটা ইম্পর্টেন্ট পার্ট, ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ফর লাং ডিজিজ। বাট আমি তো বললাম জীবাণুর আছে, জীবাণুর কারণে লাং ডিজিজ, আর পরিবেশ দূষণের কারণে লাং ডিজিজ, অভ্যাসগত কারণে লাং ডিজিজ, এবং আমাদের কিছু আছে অ্যাসমা, যেটার ক্ষেত্রে হয়তো আমার নিজের কিছু করার নাই, বেশিরভাগ ক্ষেত্রে বংশগতভাবে হয়, জেনেটিক কারণে, বেশিরভাগ ক্ষেত্রে, সকল ক্ষেত্রে নয়। বাট এই প্রসঙ্গে আমি একটু বলে রাখি, যত পলিউশন বাড়ছে, লেট অনসেট অ্যাজমা, অর্থাৎ যাদের ছোটোবেলায় হয়নি, বড় বয়সে হচ্ছে, সেই ক্ষেত্রে এয়ার পলিউশনের সাংঘাতিক অবদান আছে। আচ্ছা, এবারের প্রতিপাদ্য বিষয় যেহেতু নির্মল বাতাস ও সবার জন্য সুস্থ ফুসফুস, সেই প্রসঙ্গে একটু বেশি আলোচনা করতে চাই। বায়ু দূষণের প্রত্যক্ষ কারণে ফুসফুস কী ধরনের রোগে আক্রান্ত হতে পারে? প্রথম কথা হলো, বায়ু দূষণজনিত প্রত্যক্ষ কারণ যদি বলেন, যে দূষণের শিকার, দূষণের মাত্রা যদি এমন হয় এবং সেই দূষণে যদি বেশিক্ষণ কাজ করতে হয়, যেমন ট্রাফিক পুলিশটা যিনি ট্রাফিকিংয়ে আছেন, অথবা রাস্তায় যারা বেশি কাজ করছেন, অথবা ইন্ডাস্ট্রিয়াল বায়ু দূষণ যেটা, সেখানে এক্সপোজ হচ্ছেন, সেখানে সিওপিডি একটা অসুখ। আগে থাকতেই যার অ্যাসমা আছে, তার অ্যাসমার প্রকোপ বারবার হবে, অ্যাটাক হবে, বিকজ অফ পলিউশন। এই পলিউশনে দীর্ঘ এক্সপোজারের জন্য লাং ক্যান্সারও হতে পারে। এছাড়া আমি একটু আগে বললাম দূষণের সাথে সংক্রমণের একটা সম্পর্ক আছে, অর্থাৎ দূষিত বাতাসে আপনার জীবাণু সংক্রমণের আশঙ্কা বেশি থাকে। সেটা যদি সংক্রমিত হয়, তাহলে সেক্ষেত্রে টিউবারকুলোসিস হওয়া সহায়ক হয়, নিউমোনিয়া তৈরি হওয়া সহায়ক। আরেকটা জিনিস আমরা বলবো, আমরা অনেক ক্ষেত্রে আমরা আগে ইগনোর করতাম বা পাশ কেটে যেতাম, সেটা হচ্ছে ডিপিএলডি, ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ। ইটস নিউ এবং এমার্জিং। এটা কিন্তু লাংসকে সাংঘাতিক রকমভাবে ক্ষতি করে, যার থেকে আপনার অক্সিজেন এক্সচেঞ্জটা বাধাগ্রস্ত হয়। সেই অসুখটাও কিন্তু এই এয়ার পলিউশনের সরাসরি ইফেক্টেও হওয়ার জন্য অনেকাংশে এয়ার পলিউশন দায়ী। তার মানে এয়ার পলিউশনটা আসলে সবার জন্যই ক্ষতি, একদম বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত। আমি একটু সিওপিডির বিষয়ে আসতে চাই। সিওপিডির বিষয়ে যদি আমি বলতে চাই, তাহলে এয়ার পলিউশন, যাদের সিওপিডি রয়েছে, এয়ার পলিউশন তো পরোক্ষভাবে খুবই বাজেভাবে কাজ করে তাদের, মানে যারা পেশেন্ট। সিওপিডি আসলে কতক্ষণ, একটু পেশেন্টের লক্ষণগুলো বলবেন? আমি একটু বলি। প্রথমত হচ্ছে সিওপিডি, এটা সাধারণত একটা সার্টেন এজে যে ডেভেলপ করে, আর্লিও ডেভেলপ করতে পারে, ব্যতিক্রম আছে। এবং এটার জন্য মূল দায়ী কিন্তু ব্যক্তি নিজে। যেমন ব্যক্তি যদি ধূমপায়ী হন, তামাক জাতীয় দ্রব্য গ্রহণ করেন, তাহলে ওটাই কন্ট্রিবিউটিং ফ্যাক্টর, তার সাথে পলিউশন একটা আছে। আর উপসর্গ কিন্তু যেখানে নিয়ে আমাদের একটু কনফিউশন হয়, আমরা অনেক সময় সাধারণভাবে, আমার যেহেতু এই অনুষ্ঠানটা সাধারণরাই দেখছেন,
মানে চিকিৎসক ছাড়া যারা দেখছেন তাদেরকে বলছি, শ্বাসকষ্ট নিয়েই প্রধানত রোগীরা আসে। শ্বাসকষ্ট আর কাশি এই দুটো হচ্ছে প্রধান উপসর্গ। এই শ্বাসকষ্ট কাশিকে ক্যাটাগরিক্যালি ভাগ করতে হয়, অর্থাৎ আমাদের বিজ্ঞানে বলে, চিকিৎসা বিজ্ঞানে হিস্ট্রি, রোগীর ইতিহাস, পরীক্ষা নিরীক্ষা, মানে ক্লিনিক্যাল এক্সামিনেশন, শেষে সহায়ক কিছু পরীক্ষা, ইনভেস্টিগেশন। তো ওই শ্বাসকষ্ট কাশিটাই মূলত আসে। এটা একটা প্রোগ্রেসিভ ডিজিজ, অর্থাৎ যতই সময় যাবে তার উপসর্গগুলো আরও বাড়বে এবং সাধারণত বয়স একটু বেশি হয় 30-এর পরে বা 40-এর পরে। আরেকটা জিনিস হচ্ছে তার ইনসাইটিং ফ্যাক্টরগুলো আমরা জেনে নিব এবং আমরা যদি একটা এক্সরে করি সেখানে কিছু চেঞ্জ পাবো, আমরা স্পাইরোমেট্রি করলে চেঞ্জ পাবো। আর উপসর্গ বললে ওটাই, তখন ডাক্তারের কাজ হচ্ছে এটা সিওপিডি না অ্যাজমা ভাগ করা। অর্থাৎ শ্বাসকষ্ট দিয়ে শুরু হবে। জি। আচ্ছা, আমরা যে বায়ু দূষণের কথা বলছি, বায়ু দূষণে বিভিন্ন ধরনের ধূলিকণা থাকে। বায়ু দূষণ তো নানাভাবে হতে পারে, এই কারণে কি শ্বাসকষ্টও হতে পারে? হ্যাঁ, আমাদের শ্বাসকষ্ট যাদের, বিশেষ করে দুইটা জিনিস বলি, একটা হচ্ছে যার কখনোই শ্বাসকষ্ট নাই, হেলদি লাং, তার ক্ষেত্রেও কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ পলিউশনের পরে গেলে সেই লাংসটা ক্ষতিকর এবং বারবার এক্সপোজার হয়ে এক পর্যায়ে উনি কিন্তু ওই যে লেট অনসেট অ্যাজমার রোগী হতে পারেন। আর যারা আগে থাকতে অ্যাজমার পেশেন্ট বা সিওপিডির পেশেন্ট, এদেরকে আমরা বলি ট্রিগার, অর্থাৎ উত্তেজক কিছু ব্যাপার আছে। এই যে আমরা শুধু বলি ধুলাবালি, আসলে শুধু ধুলাবালি না, এই এয়ার কন্টেন্ট, মানে পলিউটেড এয়ার কন্টেন্টের মধ্যে নাইট্রিক অক্সাইড আছে, কার্বন মনোক্সাইড আছে, আদার নক্সাস পার্টিকেল আছে এবং পার্টিকেলের সাইজ বিবেচনায় যখন এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সাইজ হয়ে যায় তখন কিন্তু আমাদের নাকের প্রতিরোধ ভেঙে এটা লাংসে চলে যায় এবং সেখানে বডির ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে ইনফ্লামেশন হয়। অর্থাৎ যে শ্বাস নিলে আগে স্বাভাবিক শ্বাস নিতে পারতো, ওটা দিয়ে যখন ক্রিয়া প্রতিক্রিয়া হয় তখন দেখা যায় শ্বাসটা বাধাগ্রস্ত হয়ে কাশি এবং শ্বাসকষ্টের উদ্রেক করে। একটা কথা বলে নেব, সেটা হচ্ছে সাধারণ উপসর্গ হচ্ছে কাশি, শ্বাসকষ্ট, কফ তৈরি হওয়া, কিন্তু এর বাইরের উপসর্গ হচ্ছে এরা যেহেতু খুব ভালনারেবল, এদের সহজে ইনফেকশন হয়, এদের সহজে নিউমোনিয়া হয়, এদের অ্যাকিউট ব্রঙ্কাইটিস হয়ে অনেক সময় কফ, জ্বর হতে পারে, অন্যান্য সমস্যা করতে পারে এবং একটা পর্যায়ে যে একটা সিগনিফিক্যান্ট পোর্শন অফ এই লাং ডিজিজ সিওপিডি, তাদের কিন্তু লাং ক্যান্সার হতে পারে, লাং ক্যান্সারও হতে পারে। আমরা প্রতিকার নিয়ে আলোচনা করব, তবে একটা বিরতিতে আমাদের যেতে হবে। বিরতির পর ফিরে এসে আবার আলোচনায় ফিরবো আমরা। দর্শক, বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়। আমাদের সাথে আজ আছেন বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আব্দুস শাকুর খান। আমাদের আজকের আলোচনার বিষয় বায়ু দূষণে ফুসফুসের যত রোগ ও প্রতিকার। আমরা বিভিন্ন ধরনের রোগের কথা বলছিলাম, শ্বাসকষ্ট হয়, সিওপিডি হয়, যক্ষা হয়। আমরা একটু প্রিভেনশনের দিকে আসতে চাই যে এই বায়ু দূষণ আসলে কিভাবে রোধ করা যায়। বিশেষ করে ঢাকা তো প্রায়ই দেখা যায় যে বায়ু দূষণের শীর্ষে, তো এই রোধ করার উপায়টি কি বাসায় এবং বাইরে? আমি যতটুকু বুঝলাম প্রশ্নে, সেটা হচ্ছে এই বায়ু দূষণের প্রিভেনশন। হ্যাঁ, তো বায়ু দূষণ ক্ষতি করছে, একটু আগে আমরা আলোচনা করছিলাম। আর আরেকটা বলেছিলাম বড় দাগে হচ্ছে আপনার বাড়ির ভিতরের আবহাওয়া, আর একটা হচ্ছে বাহিরের। অন্য অর্থে যদি একটু বড় করি, বাড়ির ভিতর, ইন্ডাস্ট্রি, অফিস, এগুলোকে বলি অন্তর্মহলের পলিউশন, আর একটা বাহিরের। তো আমি শুরু করতে চাই প্রত্যেকের বাসস্থানকে একটু স্বাস্থ্যসম্মত রাখা, বায়োমাসটা যেন ব্যবহার না করা হয়। কিন্তু ইকোনমি বিবেচনা করলে অনেকেই বায়োমাস ব্যবহার করবে। আমি গ্রাম বাংলার প্রান্তিক মানুষকে এটা বলতে চাই না যে আপনারা গ্যাসের চুলা ইউজ করেন। তাদের জন্য আপনি জানেন যে এনজিও ভিত্তিক আছে বন্ধু চুলা, মানে এক ধরনের চুলা যেখানে ধোঁয়াটা চিমনির মাধ্যমে চলে যায়, কম ধোঁয়া উৎপাদন হয়। তাহলে স্বাস্থ্য সহায়ক চুলা ব্যবহার করবে। বাড়ির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা তার ব্যক্তিগত। এখন বাহিরের জন্য যে পলিউশনটা হয়, যেটা গাড়ি থেকে হয়, তাহলে ফিটনেসবিহীন গাড়ি একটা সমস্যা, আইন আছে, ব্যবস্থা নেওয়া উচিত। আর একটা হচ্ছে ট্রাফিক জ্যামের মধ্যে ঘন্টার পর ঘন্টা গাড়ি যখন আটকে থাকে তখন পলিউশন হয়, তাহলে সেটাকে উন্নত করা যায়, বিজ্ঞানসম্মত করা যায়, ওদিকে দেখা। প্লাস আপনার কনস্ট্রাকশন চলবে, এটাই স্বাভাবিক, উন্নয়ন এটা একটা অব্যাহত প্রক্রিয়া। সেখানে কিন্তু অনেক বিধিমালা আছে, আমাদের দেশে সুন্দর সুন্দর আইন আছে, সে আইনটার জাস্ট প্রয়োগ নাই। ইন্ডাস্ট্রি বলতে আমি প্রথম ইটের ভাটায় আসেন, এটা তো সাংঘাতিক রকম পলিউশনের জন্য দায়ী। একসময় আমাদের ঢাকার একদম কাছে দিয়ে এগুলো ছিল, এখন একটু দূরে চলে গেছে। একসময় ছোট চিমনিতে হতো, এখন দীর্ঘ চিমনি, এবং সেই ক্ষেত্রে ইটের ভাটার জ্বালানি কিন্তু সারা বিশ্বে চেঞ্জ হয়ে গেছে। জ্বালানির ব্যাপারে ভাবতে হবে, ইটের ভাটায় কথা বলতে হবে। আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে শ্রমিক কাজ করবে, তার একটা অন্যতম অধিকার হচ্ছে স্বাস্থ্যের অধিকার, স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা এবং শ্রমিক যে পোশাক, বিশেষ করে মাস্ক অ্যান্ড আদার ব্যবহার করবে সেটা করা,
এবং নিয়মিত একটা বিরতি সহ তাদের স্ক্রিনিং, হেলথ স্ক্রিনিং করে দেখা তাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা। এটা হচ্ছে অনেক কাজটা আমি বাস 1 মিনিটে বললাম, কিন্তু কাজগুলো অনেক, কিন্তু সম্ভব। পৃথিবীর অন্য দেশ যদি এটাকে সফল করতে পারে, আমরা কেন পারবো না? আরেকটা বিষয় আছে, আমরা ক্ষুদ্র দেশ, কিন্তু মন মানসিকতা আমাদের অনেক উঁচুতে। আমরা বলবো যে এই কার্বন নিঃসরণ যেটা হচ্ছে পৃথিবী সারা বিশ্বে, এই কার্বন নিঃসরণ দিয়ে কিন্তু আমার বিপ্লব চলছে, আমাদের অনেক ধরনের আন্দোলন চলছে। এটার জন্য কিন্তু উন্নত দেশগুলো দায়ী, কিন্তু ভিকটিম হচ্ছি আমরা। তাহলে সেখানে বিশ্ব পরিমণ্ডলে আমাদের দাবি থাকা উচিত আমাদের মতো দেশগুলোর, যে এই ব্যাপারে তারা যেন পদক্ষেপ নেয়, ভয়েস রেজ করতে হবে। ভয়েস রেজ। আর কিছু বিষয় আসতে চাই, ধূমপানের বিষয় একটু আসতে চাই। অনেকে আবার এখন দেখা যায় যে ধূমপান বাদ দিয়ে, অর্থাৎ অনেকেই সিগারেট, ইলেকট্রনিক সিগারেট বা ভেপ টানছে। এটা আসলে স্বাস্থ্যের জন্য কতটুকু? এটা তো না মানে ক্ষতিকর এক দাগে। এখন কতটুকু ক্ষতিকর, প্রথম কথা হচ্ছে যে ধূমপান ক্ষতিকর, এটা নিয়ে কোনো বিতর্কের অবসান নাই, বিতর্কের কোনো মানে সুযোগই নাই। আর একটা হচ্ছে সেটা চেঞ্জ হয়ে যখন আসলো পান, জর্দা, তামাক, সেটাও ক্ষতিকর সমানভাবে। এটা হচ্ছে ধোঁয়া তৈরি করে না, কিন্তু এটা আমাকে শ্বাসনালী, খাদ্যনালী সব জায়গায় সমস্যা করে। তারপরে আসলো ইলেকট্রনিক সিগারেট, মনে করা হলো এটা বোধহয় ক্ষতিকর নয়, পরীক্ষায় প্রমাণিত এটাও ক্ষতিকর। এখনকার জামানায় অনেক সময় দেখা যায় হোটেল, রেস্টুরেন্ট বা কোনো বাসাতেও ভেপ, ইয়াং জেনারেশন ভেপ নামে এক ধরনের জিনিস ব্যবহার করে, এটাও প্রমাণিত সত্য, এটাও ক্ষতিকর। তাহলে সবগুলোই ক্ষতিকর। ধূমপানের যে ক্ষতিটা আছে সে পাশাপাশি এর ক্ষতিকর। এই সুযোগে আমি একটা কথা বলব, ধূমপাই শুধু নিজে ক্ষতিকর, মানে ক্ষতির সম্মুখীন হচ্ছে তা না। আমরা বলি প্যাসিভ স্মোকার বা সেকেন্ড হ্যান্ড স্মোকার, যিনি স্মোক করলেন না কিন্তু স্মোক এই এরিয়ায় থাকলেন, বাড়ির মধ্যে হতে পারে, অফিসে হতে পারে, উনি কিন্তু আরও বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অর্থাৎ ধূমপানের যত ক্ষতিগুলো আছে যিনি স্মোকার তার হচ্ছেন, তার থেকে বেশি আরও প্যাসিভ স্মোকারের হচ্ছে। এখন আরেকটা টার্ম ইউজ করা হয়, এনভায়রনমেন্টাল টোবাকো স্মোকিং। তার মানে হচ্ছে উন্মুক্ত স্থান বা বিভিন্ন জায়গায়, জনবহুল জায়গায় স্মোক করা হলো, সেই স্মোকটা যতজন এটা গ্রহণ করলেন সে কিন্তু এনভায়রনমেন্ট থেকে করলেন, এনভায়রনমেন্টাল পলিউশন হলো ওটা দিয়ে, এবং সেটা আরেকজন গ্রহণ করলেন, সেটাকে বলা হয় এনভায়রনমেন্টাল টোবাকো স্মোকিং। তো গোড়াতে হাত দিতে হবে, এটা যে স্বাস্থ্যকর নয়, অস্বাস্থ্যকর, এটা যে ক্ষতিকর নিজের জন্য, পরিবারের জন্য, এটা আমাদের আত্মস্থ করতে হবে। মোটিভেশন দরকার, আইনের প্রয়োগ দরকার। আচ্ছা, আমি একটু শ্বাসনালীর ব্যায়াম সম্পর্কে জানতে চাই, আলাদা কোনোভাবে ব্যায়াম করা যায় কিনা? হ্যাঁ, আপনি খেয়াল করবেন যে প্রতিনিয়ত শারীরিক ব্যায়াম সুস্থ থাকার একটা পন্থা। অর্থাৎ আপনি সুস্থ আছেন, সেই অবস্থায় ব্যায়াম যদি করেন, আপনার সুস্থ থাকার সম্ভাবনায় বেশি, অসুস্থ কম হবেন। আর যদি বিষয়ভিত্তিক আসেন, তাহলে ফুসফুসের অসুখ, বিশেষ করে ক্রনিক অসুখ যাদের আছে, ব্রঙ্কিয়েকটেসিস, ক্রনিক ব্রঙ্কাইটিস, সিওপিডি, ইভেন অ্যাজমা, অথবা পরবর্তী ফুসফুসে কোনো অপারেশন হয়েছে বা নিউমোনিয়া হয়েছে, তার পরবর্তী পুনর্বাসন, এইটার জন্য কিন্তু ফুসফুসের শ্বাসের ব্যায়াম আছে, পজিশনাল ব্যায়াম আছে, বেশ কিছু ব্যায়াম আছে। তো একদম মোটা দাগে যদি বলি, সবার জন্য ফুসফুসের শ্বাস, এই ধরনের অসুস্থ যারা, তারা শ্বাসের ব্যায়ামটা করতে পারে। আচ্ছা, জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য এবং পরামর্শের জন্য। ধন্যবাদ। দর্শক, হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা এই ছিল আমাদের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন।